প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই এম স্কুলের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের পারমাণবিক গঠন এবং রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা জানি প্রতিটি পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে। আমরা যদি একটি পরমাণুর গঠন মডেল চিন্তা করি, তাহলে পরমাণুর এই ভিতরের ছোট বৃত্তটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট। এই জন্য যেহেতু পরমাণুটি চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকতে চায় বা থাকে, সেই জন্য পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকবে, পরমাণুর বাইরের কক্ষপথগুলোতে ততগুলি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনের সংখ্যা এবং বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এই জন্য পরমাণুটি চার্জ নিরপেক্ষ থাকে। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকে, এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো অবস্থান করে। একটি পরমাণুর ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী কক্ষপথ একাধিক হতে পারে। এই কক্ষপথগুলোকে পরমাণুর শক্তি স্তর বলা হয়। কি বলা হচ্ছে? পরমাণুর শক্তি স্তর। তাহলে আমাদের এই কক্ষপথকে বলা হবে প্রথম শক্তি স্তর। আমি আরো একটি কক্ষপথ এঁকেছি, এই কক্ষপথকে বলা হবে দ্বিতীয় শক্তি স্তর। এটিকে বলা হবে দ্বিতীয় শক্তি স্তর। পরমাণুর ইলেকট্রনের উপর ডিপেন্ড করে এই শক্তি স্তর আরো বাড়তে পারে। পরমাণুর নিউক্লিয়াসের সব থেকে কাছের শক্তি স্তরকে বলা হচ্ছে প্রথম শক্তি স্তর। তার থেকে একটু দূরে যে আছে তাকে বলা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তার থেকে আরেকটু দূরে থাকবে তাকে বলা হবে তৃতীয় শক্তি স্তর। এইভাবে শক্তি স্তরগুলো ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী বাড়তে থাকবে। এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন এলোমেলোভাবে থাকে না, একটা নির্দিষ্ট নিয়মে থাকে, সাজানো থাকে। সেটি হলো ইলেকট্রন বিন্যাস। যেমন প্রথম শক্তি স্তরে আমাদের দুইটি ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন মনে করলাম। দ্বিতীয় শক্তি স্তরে দুইটি থাকবে। দেখা যাক, পরমাণুর প্রতিটি শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকে। অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n², যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। যদি n এর মান 1 হয় তাহলে হবে প্রথম শক্তি স্তর। n এর মান 1 যদি হয় 2 × 1² দ্যাট মিনস হলো 2। প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? প্রথম শক্তি স্তরে থাকবে দুইটি ইলেকট্রন। প্রথম শক্তি স্তরে থাকবে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন। যদি কক্ষপথ দুইটি হয়, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। ইলেকট্রন থাকবে কয়টি? 8টি। সেই ইলেকট্রনগুলো এখানে মনে করলাম দুইটি, এখানে দুইটি, এখানে দুইটি এবং এখানে দুইটি। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? দুইটি ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকবে? 8টি ইলেকট্রন। যদি তৃতীয় শক্তি স্তর চিন্তা করি তাহলে 18টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে কয়টি থাকবে? 18টি ইলেকট্রন থাকবে। এই যে তৃতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আছে। এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে? প্রতিটি শক্তি স্তরের উপশক্তি স্তর, অরবিটাল থাকে। আমি আবার বলি, প্রতিটি শক্তি স্তরের, যেমন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরের এর প্রতিটি শক্তি স্তরের উপশক্তি স্তর থাকে, অরবিটাল থাকে। অরবিটাল সম্পর্কে আমি পরে আলোচনা করব। তাহলে আমাদের প্রতিটি শক্তি স্তরে, উপস্তরে এবং অরবিটালে ইলেকট্রন নিয়মমাফিক সাজানোকে ইলেকট্রন বিন্যাস বলে। তো ইলেকট্রন বিন্যাস কাকে বলা হচ্ছে? প্রতিটি শক্তি স্তরে, উপশক্তি স্তরে এবং অরবিটালে ইলেকট্রনগুলো যে নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাকে ইলেকট্রন বিন্যাস বলে। বুঝতে পারছো? এই যে 8টি ইলেকট্রন আমি এখানে দেখিয়েছি, সেই 8টি ইলেকট্রন আদৌ কি এইভাবে থাকবে নাকি কোনভাবে থাকবে?
এই দ্বিতীয় শক্তি স্তরের এর উপশক্তি স্তর আছে, অরবিটাল আছে। এই ইলেকট্রনগুলো ওই উপশক্তি স্তরে অথবা অরবিটালে যেভাবে সাজানো থাকে সেটি হলো ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? এখন আসবো ইলেকট্রন বিন্যাস। এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে, উপশক্তি স্তরে, অরবিটালে সাজানো থাকে, এই সাজানো আকারটা কতগুলো নিয়ম মেনে চলে। কি বললাম? এই সাজানো অথবা ইলেকট্রন বিন্যাস কতগুলো নিয়ম মেনে চলে। প্রথম হবে শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ। প্রধান শক্তি স্তর কোনগুলো? এটিকে নিউক্লিয়াস বলা হচ্ছে। নিউক্লিয়াসের সব থেকে কাছের শক্তি স্তর হল প্রথম শক্তি স্তর, পরেরটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এইগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর। ইলেকট্রনগুলো সর্বপ্রথমে প্রধান শক্তি স্তরে যাবে। কি বললাম? সর্বতরে প্রধান শক্তি স্তরে যাবে। এই প্রধান শক্তি স্তরে কোনটিতে যাবে? প্রথমে যাবে, দ্বিতীয় যাবে, নাকি তৃতীয় শক্তি স্তরে যাবে? ইলেকট্রনগুলো প্রথমে প্রথম শক্তি স্তরে যাবে। কথা বললাম, প্রথমে প্রধান শক্তি স্তরে যাবে। প্রধান শক্তি স্তর পূর্ণ হওয়ার পর প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, কারণ 2n² হিসাবে আমরা দুইটা ইলেকট্রন পেয়েছি প্রথম শক্তি স্তরে। তো প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে বাকি ইলেকট্রন যদি থাকে তাহলে সব যাবে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে? সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। সেই সর্বোচ্চ 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে যদি আরও বেশি ইলেকট্রন থাকে তাহলে তৃতীয় প্রধান শক্তি স্তরে যাবে। এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। এবার আসবো প্রধান শক্তি স্তরগুলোতে কিভাবে ইলেকট্রন যায় সেটা আমরা আলোচনা করলাম। প্রথমে যাবে প্রথম প্রধান শক্তি স্তরে, পরে যাবে দ্বিতীয় শক্তি স্তরে, পরে যাবে তৃতীয় শক্তি স্তরে। এভাবে শক্তির উচ্চক্রম অনুসারে ইলেকট্রনগুলো বিন্যাস হতে থাকবে। এই প্রধান একটা শক্তি স্তরের উপশক্তি স্তর আছে, অরবিটাল আছে। প্রধান শক্তি স্তরে যাওয়ার পরে ইলেকট্রনগুলো উপশক্তি স্তরে যাবে। কোথায় যাবে? উপশক্তি স্তরগুলোতে। এখানে উপশক্তি স্তর কয়টি আছে? উপশক্তি স্তর আছে 4টি। সেই 4টির নাম হলো S, P, D আর F। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের পর সে উপশক্তি স্তরে যাবে। উপশক্তি স্তর কয়টি আছে? 4টি আছে। এই 4টির প্রথমটি হলো S, দ্বিতীয় উপশক্তি স্তর হলো P, তৃতীয় উপশক্তি স্তর হলো D, ফোর্থ হলো F। তাহলে প্রথমে যাবে S উপশক্তি স্তরে। ইলেকট্রন প্রধান শক্তি স্তরে প্রবেশ করার পরে যাবে উপস্তরে। উপশক্তি স্তরের 4টি আছে, 4টির প্রথমে যাবে কোনটিতে? প্রথমে যাবে S উপস্তরে। এরপরে S উপস্তর পূর্ণ হওয়ার পরে যাবে কোথায়? P তে যাবে। P উপস্তর যদি পূর্ণ হয়ে যায় তখন যাবে D উপস্তরে। D উপস্তর যদি পূর্ণ হয়ে যায় তখন যাবে F উপস্তরে। ঠিক এইভাবে উপস্তরগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। এখন আসবো আমরা পলির বর্জন নীতি। 1925 খ্রিস্টাব্দে বিজ্ঞানী W. পলি পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন সমূহের বিন্যাস প্রকৃতি সম্পর্কে একটি নীতি প্রদান করেন। একে পলির বর্জন নীতি নাম বলা হয়। বিখ্যাত নীতিটি এরকমই: কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। আমি আবারও বলি, কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। কোয়ান্টাম সংখ্যা কি আমরা পরে আলোচনা করব। এখন দেখব কোয়ান্টাম সংখ্যা কয়টি। কোয়ান্টাম সংখ্যা হলো 4টি। কোয়ান্টাম সংখ্যা কয়টি আছে? কোয়ান্টাম সংখ্যা 4টি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করা হয়। এরপর আসবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে l দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একে m দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একে s দ্বারা প্রকাশ করা হয়। পলির বর্জনীতি বলছে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। অর্থাৎ পলির বর্জনীতি অনুসারে যে 4টি কোয়ান্টাম সংখ্যা আছে সেই 4টি কোয়ান্টাম সংখ্যার প্রথম 3টির মান যদি একই হয় তাহলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হতে হবে। এটি হলো পলির বর্জনীতি। কোয়ান্টাম সংখ্যা কি? ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস ও ইলেকট্রনের ঘূর্ণন যেসব রাশি দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে।
আমি আবার বলি, ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণন যেসব রাশি দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি: প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা s। কোয়ান্টাম সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। তাহলে পলির বর্জনীতিতে হচ্ছে কি, কোনো পরমাণুতে দুটি ইলেকট্রন, কি বলছে, কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। মনে করি হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন আছে। হিলিয়াম পরমাণু কয়টি ইলেকট্রন আছে? দুটি ইলেকট্রন। এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2। ইলেকট্রন বিন্যাস হলো 1s2। 1s2 আমরা আহ্বাব নীতিতে পরবর্তীতে আলোচনা করব। হিলিয়ামের দুটি ইলেকট্রন আছে। সেই দুটি ইলেকট্রনের প্রথম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা দেখব। n সমান কত? 1, l সমান 0, m সমান 0, s ইকুয়াল টু হাফ প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, তাহলে s ইকুয়াল টু অবশ্যই হবে মাইনাস হাফ। অর্থাৎ এখানে প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যা সেম আছে। দেখো, প্রথম 3টি কোয়ান্টাম সংখ্যার মান সেম আছে, তাহলে চতুর্থটি অর্থাৎ স্পিন, ঘূর্ণন অবশ্যই বিপরীতমুখী হবে। প্রথমটি যদি প্লাস হয় পরেরটি হবে মাইনাস, প্রথমটি যদি মাইনাস হয় পরেরটি হবে প্লাস। তাহলে পলির বর্জনীতির মূলনীতি কি দাঁড়াচ্ছে? যে একটি পারমাণবিক অরবিটালের সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, অথবা একটি পারমাণবিক অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না। একটু আগে আমরা দেখেছি একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এখন আলোচনা করব উপস্তরগুলোতে কয়টি ইলেকট্রন থাকতে পারে। উপস্তরগুলোতে ইলেকট্রন কয়টি থাকতে পারে, কিভাবে থাকবে সেইটা আমরা আলোচনা করব। আমরা জানি উপস্তর আছে কয়টি? 4টি। একটি হলো s, p, d এবং হলো f। f উপস্তরে অরবিটাল আছে একটি। s উপস্তরে অরবিটাল কয়টি আছে? একটি। একটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে? 2টি। s উপস্তরে ইলেকট্রন সংখ্যা হবে 2টি। ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? s2। ইলেকট্রন বিন্যাস কেমন হবে? s2। খেয়াল করো, আমরা হিলিয়াম পরমাণুর ওখানে লিখেছিলাম 1s²। সেই স্কোয়ার কিভাবে আসলো? এই যে s উপস্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এখন আসবো p উপস্তরে। p উপস্তরের অরবিটাল আছে 3টি। কয়টি আছে? p উপস্তরে আছে অরবিটাল 3টি। 3টি যদি থাকে, একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে। দ্যাট মিনস p উপস্তরে কয়টি থাকতে পারবে? 6টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটার আকৃতি কেমন হবে? p⁶। খেয়াল করো, p⁶। এখন আসবো d উপস্তরে। d উপস্তরের অরবিটাল আছে 5টি। যদি 5টি থাকে, 5 × 2 দ্যাট মিনস 10টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ। কয়টি থাকতে পারবে? 10টি। এবং d উপস্তরের ইলেকট্রন বিন্যাসটা হবে d⁻10। d⁻10। f উপস্তরের অরবিটাল আছে 7টি। একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, সুতরাং 7টি অরবিটালে 14টি ইলেকট্রন থাকতে পারবে। দ্যাট মিনস এর ইলেকট্রন বিন্যাস, f উপস্তরের ইলেকট্রন বিন্যাসটা হবে f⁴। s উপস্তরের ইলেকট্রন বিন্যাস হবে s²। p উপস্তরের ইলেকট্রন বিন্যাস হবে p⁶। d উপস্তরের ইলেকট্রন বিন্যাস হবে d⁻10। f উপস্তরের ইলেকট্রন বিন্যাস হবে f⁴ বা 14। এটি হলো বিভিন্ন উপস্তরের ইলেকট্রন বিন্যাসের আকৃতি। ক্লিয়ার? এখন আসবো আমরা আহ্বাব নীতি। আমাদের চলছে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা। এর পূর্বে পলির বর্জনীতি দেখলাম, এখন দেখব আহ্বাব নীতি। আহ্বাব নীতিটা কেমন বা কি? আহ্বাব নীতি হলো সাধারণ অবস্থায় পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় সর্বপ্রথম
সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের অরবিটালগুলোতে ইলেকট্রন পূর্ণ করতে থাকে। কারণ নিম্ন শক্তি স্তর স্থিতিশীলতা বেশি, নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি। ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার এই নিয়মকে আহ্বাব নীতি বলা হয়। আমরা জানি প্রত্যেক পরমাণু চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ হওয়ার কারণে পরমাণুগুলি স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এই জন্য ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে পরমাণুগুলো স্থিতিশীল থাকতে চায়। স্থিতিশীল থাকার জন্য, স্বাভাবিক অবস্থায় থাকার জন্য পরমাণুগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরের অরবিটালগুলো ইলেকট্রন প্রবেশ করে, এরপরে আস্তে 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 ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। এই নীতি হলো আহ্বাব নীতি। অরবিটালগুলোর শক্তি স্তর বা কোন অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন এটি নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর। যে উপস্তরে n এবং l এর মান সর্বনিম্ন, n এবং l এর মান সর্বনিম্ন, সেই উপস্তর কম শক্তি সম্পন্ন বা সেই অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে। উপস্তরগুলোর জোর মান যদি দেখতে চাই, h = 0, p = 1, d = 2, f = 3। এটি হলো উপস্তরগুলোর মান। h উপস্তরের মান হলো 0, p উপস্তরের মান হলো 1, d উপস্তরের মান হলো 2, f উপস্তরের মান হলো 3। যে অরবিটালে n প্লাস n এর মান, যে অরবিটালে n প্লাস n এর মান সব থেকে কম, সেই অরবিটাল নিম্ন শক্তি সম্পন্ন এবং সেই অরবিটালে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে। যেমন আমরা যদি 3d আর 4s এই দুইটা অরবিটালের শক্তি হিসাব করি, তাহলে 3d অরবিটাল আগে দেখি। 3d অরবিটালের জন্য 3d বলা হচ্ছে প্রধান শক্তি স্তর n এর মান কত, n = এখানে 3, আর d = কত, d এর মান হলো 2। দ্যাট মিনস 3d এই অরবিটালের শক্তি কত হবে, 3 + 2, দ্যাট মিনস 5। 4s অরবিটাল যদি চিন্তা করি, এই 4s অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত, n = 4, এবং s এর মান কত, s এর মান হলো 0। তাহলে এই 4s অরবিটালের শক্তি যদি আমরা বিবেচনা করি, তাহলে কত হবে, 4 + 0, দ্যাট মিনস হলো 4। এখন দেখো 3d অরবিটালের শক্তি 5 এবং 4s অরবিটালের শক্তি হলো 4। 5 থেকে 4 যেহেতু ছোট, তাহলে এই 3d অরবিটাল থেকে 4s অরবিটালের শক্তি কম। দ্যাট মিনস ইলেকট্রন প্রথমে 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে যাবে। এই যে ইলেকট্রনগুলো প্রথমে 3d তে যাবে না 4s এ যাবে, কোন অরবিটালের শক্তি কম, অর্থাৎ ইলেকট্রনগুলো প্রথম কোন অরবিটালে প্রবেশ করবে, সেটি আমরা এই চিত্রের মাধ্যমে মনে রাখতে পারি খুব সহজেই। চিত্রটি ভালো করে খেয়াল করো। এখান থেকে শুরু হবে 1s, এরপরে আসবে 2s, ঠিক এইভাবে এরপর আসবে 2p, 3s, ডিরেকশনগুলো খেয়াল করতে হবে। এরপরে 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6x, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। এই চিত্রের মাধ্যমে সহজেই আমরা কোন শক্তি স্তরগুলোতে বা কোন অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে খুব সহজেই মনে রাখতে পারবো বা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে যাই, মনে করি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং কেন্দ্রে নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে, অতএব ওই সোডিয়াম পরমাণুর 11টি ইলেকট্রন আছে। সেই 11টি ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই, তাহলে কেমন হবে? প্রথমে খেয়াল করো, প্রথম হবে কি 1s, 1s অর্থাৎ প্রথম শক্তি স্তরের s উপস্তর। এই s উপস্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টি। আমরা আগেই দেখেছিলাম 1s2। 1s2 এর পরিবর্তে আসবে কোথায়? 2s। দ্যাট মিনস হবে
2s2, তারপর কত হবে 2s2 পরিবর্তে যাবে 2p, 2p অরবিটাল আসবে 2p, কত হবে 2p6, 2p6, কারণ p উপস্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল। সোডিয়ামের আছে আমার 11টি ইলেকট্রন, এখানে 2টি, এখানে 2টি, 4টি ইলেকট্রন, আর এখানে 6টি, এখানে 10টি ইলেকট্রন, আর একটি ইলেকট্রন বাদ আছে 1s2, 2s2, 2p2, 2p2, এরপর আসবে কোথায় 3s, খেয়াল করো 2p2-র পরিবর্তে আসবে কোথায় 3s, তাহলে হবে 3s। s উপস্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার এখানে ইলেকট্রন কয়টি আছে, এখানে হচ্ছে 10টি ইলেকট্রন, আর সোডিয়ামের যেহেতু 11টি ইলেকট্রন, 10টি পূর্ণ হয়ে গেছে আর একটি বাদ আছে 3s উপস্তরে, তাহলে একটি ইলেকট্রন হবে। এটি হলো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমি আরো একটা দেখাই, ক্লোরিন যদি দেখাই, ক্লোরিন পরমাণুর 17টি ইলেকট্রন আছে। কয়টি আছে 17টি ইলেকট্রন। যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে, প্রথম আসবে 1s, তাহলে 1s2, 1s এর পরিবর্তে কত আসবে, পরে আসবে 2s, দ্যাট মিন্স আছে 2s2, তারপরে আসবে কত 2p, দ্যাট মিন্স আছে 2p6, কত আসবে 3s, দ্যাট মিন্স আসবে 3s2। আমার কয়টি ইলেকট্রন ছিল 17টি, আমি দিয়েছি 10টি, 12টি, আরো 5টি আছে। 3s এর পরে এখান থেকে ঘুরে কোথায় যাচ্ছে 3p, 3p, 3p-তে আমার সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু আমার আছে আর এখানে 5টি। দেখো 10 আর 2 12টি ইলেকট্রন আমি বিন্যাস করে ফেলেছি, এখানে আছে 17টি, তাহলে আর কয়টি ইলেকট্রন আছে 5টি ইলেকট্রন, সেই 5টি ইলেকট্রন 3p উপস্তরে বসবে। আমরা যদি আরো একটা ইলেকট্রন বিন্যাস দেখি, মনে করুন পটাশিয়াম, পটাশিয়াম 19, পটাশিয়ামের কয়টি ইলেকট্রন আছে 19টি ইলেকট্রন আছে। প্রথমে কি বসবে, প্রথমে বসবে 1s, তাহলে 1s2, তারপরে আসবে 2s2, এরপর আসবে 2p6, 3s2, 3s2, এরপর আসবে কি 3p6, 3p6, পরের 4s, 4s, আমি কতগুলো ইলেকট্রন বসিয়েছি দেখি, 2 4 6 10, 10 আর 8, 18টি ইলেকট্রন আমি বিন্যাস করে ফেলেছি। সুতরাং এখানে কয়টি হবে, s অরবিটালে একটি ইলেকট্রন বসবে। s অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারত, কিন্তু এখানে যেহেতু একটি অবশিষ্ট আছে, তাই এখানে একটি ইলেকট্রন বসবে। এই চিত্রের মাধ্যমে ঠিক এইভাবে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারবো, যদি এই চিত্রটি মনে রাখতে পারো। চিত্রটির ডিরেকশনটা কিন্তু খেয়াল করতে হবে, এখান থেকে শুরু হচ্ছে, এই উপর থেকে শুরু হচ্ছে, ঘুরে যাচ্ছে, কিন্তু আবার উপরে, উপর থেকে নিচে আসছে, আবার যাচ্ছে উপরে, উপর থেকে নিচে আসছে, আবার যাচ্ছে উপরে, আবার নিচে আসছে, ঠিক এইভাবে প্রতিবার উপর থেকে নিচে আসছে, উপর থেকে নিচে আসছে, এটি খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাসের পলির বর্জন নীতি এবং আহ্বাব নীতি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে হুন্ডের নীতি আলোচনা করব এবং আরও ইলেকট্রন বিন্যাস দেখাবো, এবং কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি বা পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।